নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প সত্যিকারের ভূত, লেখিকা পমা মিত্র। সন্ধেবেলায় ক্লাব ঘরে বসে আছে সুমিত, নরেন আর রঞ্জন। সামনে খবরের কাগজের ওপর টাল করা রয়েছে এক রাশ মুড়ি, গরম গরম বেগুনি আর আলুর চপ। কনকনে শীতে কলকাতার তাপমাত্রা নেমে গেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। তার উপর আবার কোল্ড ওয়েভ বইছে। কাজেই বসে বসে মুড়ি আর তেলে ভাজা শেষ করা ছাড়া আর কিছু করার নেই। খাওয়াটা বেশ জমে উঠেছে। এমন সময় লোডশেডিং হয়ে গেল। নরেন বলে উঠল, এই যে দেখছি গোদের ওপর বিস্ফোরা, একে বেজায় শীত, তার উপর আবার অন্ধকার। সুমিত পকেট থেকে দেশলাই বের করে ফস করে কাঠি জ্বালিয়ে দুটো মোমবাতি জ্বালালো। রঞ্জন বলল, এখন চায়ের দোকানের ছোড়াটা চা নিয়ে এলে হয়। চারিদিকে ঘন কালো অন্ধকারের মধ্যে দুটো মোমবাতির শিখা জ্বলছে। মাঝে মাঝে শিখা দুটো হাওয়ায় দুলছে। দূর থেকে কোনো একটা বাড়ি থেকে জেনারেটরের আওয়াজ ভেসে আসছে। চায়ের দোকানের ছেলে রতন এসে ভেজানো দরজা খোলার সাথে সাথে দমকা বাতাসে মোমবাতি দুটো নিভে গেল। বাবু, বাতি জ্বালেন দেখি, বলে রতন চায়ের মগ ও কাপগুলো টেবিলে রাখল। মোমবাতি দুটো আবার জ্বালাবার পর ওরা বেশ আয়েশ করে চায়ে চুমুক দিতে লাগলো। নরেন বলে উঠল, হঠাৎ বাতি দুটো নিভে যাওয়ায় আবহাওয়াটা বেশ ভুতুড়ে মনে হচ্ছিল। সুমিত বলল, একটা ভূতের গল্প বললে বেশ হয়। রঞ্জন বলল, আমার বাবা ভয় করে। নরেন বলল, সুমিত, তুই একটা গল্প বল না। সুমিত বলল, কেন, তুই আগে বল। নরেন বলল, তোর পরে আমি বলবো, জানিস তো ওস্তাদের মার শেষ রাতে। রঞ্জন বলল, তোরা কি আরম্ভ করেছিস বলতো? আমার কিন্তু ভূতের গল্প শুনলে খুব ভয় হয়। সুমিত বলল, না রে বুম্বা, ও গল্পটা তোর খুব ভালো লাগবে। ঠিক এই রকম একটা অন্ধকার শীতের রাতের কথা ভাবছি। তখন কলেজে পড়ি, হাত খরচা চালাবার জন্য ছোটোখাটো টিউশনিও করি। তখন স্কুলের অ্যানুয়াল পরীক্ষা আরম্ভ হয়েছে। ছোট ছেলেটির মাথায় কিছুতেই গড়ের অঙ্ক ঢোকাতে পারছিলাম না। 2 ঘন্টা ধরে অঙ্ক করতে করতে মাস্টার ও ছাত্র যখন খুবই ক্লান্ত, তখন ঘড়িতে বাজে 9:30। খেয়াল হতেই তাড়াতাড়ি টিউশনি বাড়ি থেকে বের হলাম। শর্টকাট ধরে বাড়ি যাব ঠিক করলাম। এ রাস্তাটার একধারে বসত বাড়ি, অন্যদিকে একটা বিখ্যাত হাসপাতালের পেছনের অংশ। ফুটপাতের দিকে যে বাড়িটা রয়েছে সেটা হচ্ছে ওই হাসপাতালের ডেড বডির কোল্ড স্টোরেজ। রোগীরা মরে গেলে পর তাদের আত্মীয়দের নিতে দেরি হলে বা দুর্ঘটনায় মারা গেলে পোস্টমর্টমের জন্য ওই হিমঘরে রাখা হয়। ছেলেবেলা থেকেই সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যেতে কীরকম গা ছমছম করত। সেদিন ওখানে গিয়ে মনে হলো, এ পথে কেন এলাম? ট্রাম লাইন দিয়ে ঘুরে গেলেই তো হতো। অ্যাবাউট টার্ন করতে গিয়ে যেই ডান দিকে ঘুরেছি, হঠাৎ দেখি ফুটপাতের ধার ঘেঁষে একটা বেটে মোটাসোটা বউ দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে। মাথায় একবার ঘুমটা দিচ্ছে আর খুলে ফেলছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল, দুপাটি দাঁত লেগে গিয়েছে। ভাবছি পেছন ফিরে ছুটি, কিন্তু পা এমন ভারী লাগছে যে নাড়াতে পারছি না। এমন সময় দূরে বেলতলা রোড দিয়ে একটা প্রাইভেট কার মোড় ঘুরে এ রাস্তায় ঢুকল। গাড়ির হেডলাইট আস্তে আস্তে এগিয়ে আসছে। অবশেষে পড়ল সেই
ভূত বউটির ওপরে। ভালো করে তাকিয়ে দেখি রাস্তার ধারে যেমন কিছুক্ষণ পর পর থাকে টেলিফোনের কিবোর্ডের প্রায় 3-4 ফুট লম্বা মোটাসোটা চৌকো বাক্স, সেই রকম একটা বক্সের গায়ে সিনেমার একটা বড় পোস্টার লাগানো আছে। আঠা কম থাকায় পোস্টারের উপরের অংশটা খুলে গেছে। বাতাসে ওই পাতলা বিজ্ঞাপনটা একবার উপরে উঠছে ও নিচে নামছে। অন্ধকারে ওটাই মনে হচ্ছিল একটা ভূত বউ বা পেতনি মাথায় ঘোমটা দিচ্ছে আর খুলছে। আমার তখন যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। উফ! রঞ্জন বলল, যাক, তাহলে আসলে ভূত নয়। সুমিত বলল, ভূত কি আর সত্যি সত্যি আছে? ও হচ্ছে মনের ভুল। নরেন বলল, কে বলে ভূত নেই? শোন তবে, আসল ভূতের গল্প বলছি। কবেকার কথা, কিন্তু ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। রঞ্জন বলল, লাইট এলে তারপর বলিস। আমি কিন্তু ভূতের গল্প শুনে একা একা বাড়ি যেতে পারবো না। সুমিত বলল, তোমার ম্যাক্সি পরে থাকা উচিত, ন্যাকা চৈতন্য কোথাকার। নরেন একটা সিগারেট ধরায়, তারপর ধোয়া ডিম তৈরি করতে করতে বলে, জানিস তো, কসবায় আমাদের মামাদের 3 বিঘা জমির উপর বাগান বাড়ি রয়েছে। ভোলা দাস নামে এক মালি ওইসব দেখাশোনা করত। ও একধারে চাষি, মালি, কেয়ারটেকার ও চাকরের কাজ করত। ওখানে যে সুন্দর সুন্দর ফুলের গাছগুলো দেখছিস, সবই ওর হাতেই তৈরি। 10 বছর আগে ফুল বিক্রি হতো 1,500 টাকার। এই ভোলা দাসের বাড়ি ছিল বাঁকুড়ার পাত্রসায়র গ্রামে। মামার বাড়ির জমি ও বাড়ি দেখতে দেখতে ও নিজেও দেশে অনেক জমি জমা করে অবস্থা ফিরিয়ে ফেলল। তোরা তো জানিস, মামা মামি দিল্লিবাসী, শুধু শীতকালে কসবায় আসে মাসখানেকের জন্যে। ভোলা দাসের এখন বয়স হয়েছে 70। কাজ থেকে অবসর নিয়ে বাড়িতেই জায়গা জমি দেখাশোনা করে। শীতকালে একবার করে কসবায় আসে মামার সাথে দেখা করার জন্য। শত হলেও একটা প্রাণের টান তো রয়েছে এ বাড়ির সাথে। বছর 5 আগে একবার গেলাম মামা মামির সাথে দেখা করতে। দেখি ভোলা দাস বসে আছে, পরনে সেই চিরন্তন কালো রঙের আমার দাদুর গায়ের আলপাকার কোট, বগলে পুরনো ছাতা, পায়ে রবারের জুতো আর হাতে একটা থলি। আমাকে দেখে খুব খুশি হলো। বলল, আমি কত বড় হয়ে গেছি। ছোটবেলায় ফুল ছেঁড়ার জন্য কত বকুনি খেয়েছি ভোলা দাসের কাছে। আমরা ছোটরা ছড়া করে খেপাতাম, ভোলা দাস শুধু করে হাঁসফাঁস, ফুল গাছে দিলে হাত, মাথায় ওর পরে বাজ। খুব আগ্রহ ভরে আমায় আমন্ত্রণ করলো ওর দেশের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য। আমাদের আত্মীয়দের মধ্যে অনেকে ওর গায়ে বেড়াতে গিয়েছিল, তাদেরও খুব আদর যত্ন করেছে। রাতে পঞ্চায়েত প্রধানের কোঠা বাড়িতে থাকতে দিয়েছে। আমি কথা দিলাম একবার যাব বলে। শেষে 2 বছর আগে একদিন বর্ধমান লোকালে চেপে বসলাম। গাড়ি 1.5 ঘন্টা লেট করে 7:30টায় বর্ধমান স্টেশনে এসে পৌঁছলো। সেখান থেকে যেতে হবে বাসে করে পাত্রসায়র গ্রামে, প্রায় 2 ঘন্টার রাস্তা। লোকজন আলুর বস্তা, আটার বস্তা বাসে তুলতে তুলতে প্রায় 8টা বেজে গেল। বাস বর্ধমান থেকে বাঁকুড়া জেলার মধ্যে দিয়ে যাচ্ছে। বেশ শীত, জানলাগুলো সব বন্ধ। সময় কভার করার জন্য বেশ স্পিডে যাচ্ছে বাসটা। শেষে এক সময়, অর্থাৎ প্রায় 9:45টায় আমাকে একটা বড় রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে সটান বাঁকুড়া শহরের দিকে চলে গেল। শীতের রাত, চারিদিকে জমাট অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না।
চোখে অন্ধকার সয়ে যাবার পর দেখতে পেলাম কিছু দূরে রাস্তার ডান পাশে একটা ঝুপড়ির মতো দোকানে টিমটিম করে একটা আলো জ্বলছে। সেদিকে এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, দক্ষিণ সায়র পাড়টা কোথায়? দোকানদার বলল, ওই বাঁ ধারে সরু রাস্তাটা দিয়ে এগিয়ে যান, এখান থেকে প্রায় 1 মাইল পথ হবে। কিন্তু এত রাতে হেঁটে যেতে পারবেন কি? অচেনা রাস্তা। দেখুন যদি একটা রিক্সা বা সাইকেল ভ্যান পেয়ে যান তো ভালো হয়। রাস্তা দিয়ে কিছু দূর যেতেই দেখলাম একটা বট গাছের নিচে দুটো সাইকেল রিক্সা রয়েছে, কিন্তু এত রাতে ও পাড়ায় যেতে চাইল না। অগত্যা ট্রাভেল ব্যাগটার হাতে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। মাঝে মাঝে পকেট থেকে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে পথ দেখতে লাগলাম। প্রায় আধ ঘন্টা হয়ে গেল হাঁটছি তো হাঁটছি। ধারে কাছে কোনো লোকালয় নেই, নেই কোনো রিক্সা। ভাবলাম ফিরে যাই, কিন্তু যাব কোথায়? এত রাতে বর্ধমান যাওয়ার বাস পাবো না। এদিকে পাড়াগায়ে শীত, তার উপর আবার বাতাস বইছে। হঠাৎ শুনতে পেলাম একটা ঝকঝকে আওয়াজ। শব্দটা ক্রমেই বাড়তে লাগলো। একটা সাইকেল রিক্সা আসছে। রিক্সাটাকে দাঁড় করালাম, তারপর এক লাফে রিক্সায় উঠে বসলাম। বললাম, দক্ষিণ সায়র দিঘির পাড় যাব। রিক্সাওয়ালা ঘাড় নেড়ে চালাতে আরম্ভ করলো। যাক, সমস্যার সমাধান হলো। একটা সিগারেট ধরালাম। রিক্সার ঢাকনাটা শতচিহ্ন, আর আওয়াজও খুব। কিছুক্ষণ পর যে রাস্তাটা এলো তার একধারে ধুধু করছে মাঠ, আর একধারে ধানের ক্ষেত। ধান কাটা হয়ে গেছে, গোড়াগুলো রয়েছে। কিছু দূরে একটা নদী দেখা যাচ্ছে। জিজ্ঞেস করলাম, কি হে, দক্ষিণ সায়র দিঘি আর কত দূর? রিক্সাওয়ালা বললে, আর বেশি দূরে নেই বাবু। রিক্সা চলছে তো চলছেই। মনে এবার একটু ভয় হলো। এই অচপাড়া গায়ে একা একা না এলেই ভালো হতো। শহুরে বাবুকে নিয়ে কি কুমতলব বাড়ছে কে জানে। একটু লক্ষ্য করে দেখলাম মাঠঘাটগুলো চেনা চেনা মনে হচ্ছে। মনে হলো এক জায়গাতেই রিক্সাটা ঘোরপাক খাচ্ছে। মুখ দিয়ে বের হলো, ঠেরো ইয়াহা। এবার সেই সাইকেল রিক্সা এমন জোরে ঘুরপাক খেলো যেন মনে হলো নাগরদোলায় চেপেছি। খুব জোরে ওর কাঁধে একটা থাবা মারলাম। কিন্তু হে কি, হাতে সাদা চাদরটা চলে এলো। রিক্সার চালকের সিটে কেউ নেই, শূন্য। শুধু চারিদিকে একটা ঠান্ডা বাতাসের ঝলক বয়ে গেল। পরদিন সকালবেলায় চোখ মেলে দেখি চারিদিকে অনেক লোকজন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি একটি বাড়ির চাতালে শুয়ে আছি। ভোলা দাসকেও দেখলাম উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে আমার পাশে। একজন মহিলা এসে একটা কাঁসার গেলাসে করে গরম দুধ দিয়ে গেল। বলল, খেয়ে নাও বাবা, তোমার ওপর দিয়ে যা ধকল গেছে। ভোলা দাসের বাড়িতে দুপুরবেলায় স্নান করে গরম গরম ডাল ভাত শুক্তো ও পোনা মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে আরাম করে ঘুমিয়ে নিলাম। 4:30 সময় ঘরে ভাজা গরম মুড়ি দিয়ে এক মগ চা খেলাম। শরীরটা তখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে। ভোলা দাসকে বললাম, চলো তোমাদের গ্রাম দেখে আসি। দুজনে বের হলাম। ক্ষেতের আলের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। পশ্চিম দিকে রয়েছে একটা বড় দিঘি, এর নামই দক্ষিণ সায়র। ভোলা দাস বলল, চলুন আমার গুরুমার সঙ্গে দেখা করিয়ে আসি। গুরুমা কোথায় থাকেন জিজ্ঞেস করলাম। ওই যে হেতায় চূড়া দেখা যাচ্ছে, উত্তর দিল ভোলা দাস। পুকুরের ওপার থেকে একটা সুরেলা গলা ভেসে এলো।
কিরে নরেন আর ভোলা, এলি? অবাক হয়ে তাকিয়ে দেখি মিশমিশে কালো একজন গ্রাম্য মহিলা, পরনে লাল পেরে কোড়া শাড়ি, চুলগুলো খোলা, চোখ দুটো অদ্ভুত গভীরতায় টলটল করছে, ঠোঁটে স্মিত হাসি, দেখলেই মন গলে যায়। ভোলা দাস বললে, ইনিই আমার গুরুমা আশাপূর্ণা মা। ভক্তিভরে প্রণাম করলাম। উনি বললেন, চল নদীর ধারে বেরিয়ে আসি। আমরা হেঁটে যাচ্ছি মাঠের আলের উপর দিয়ে নদীর দিকে। মাঠের পাশে বট ও অশ্বত্থ গাছের ঝোপ। মা বললেন, পঞ্চানন তলা, এখানে প্রণাম কর। প্রণাম করে মাথা তুলতেই দেখি একপাশে পড়ে আছে সেই ভাঙা রিকশাটা। আমি হাঁ করে তাকিয়ে আছি দেখে আশাপূর্ণা মা হেসে উঠলেন, বললেন, এটাই সেই পঞ্চানন তলা, আর এই সেই রিকশা। যে তোকে এনেছিল সে মানুষ নয়, ভূত। আমি পাঠিয়েছিলাম ওটাকে। তা না হলে সেই অমাবস্যা অষ্টমী তিথির রাত্রে এখান দিয়ে একা হেঁটে গেলে তোমাকে আজ আর বেঁচে থাকতে হতো না। সেই ভীষণ বিভীষিকার রাতের কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দেয়, আর সেই সাধিকার প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে পড়ে। হঠাৎ লাইট জ্বলে উঠল, কিন্তু হু করে অজ্ঞান হয়ে গেল রঞ্জন। এতক্ষণ আপনারা শুনছিলেন পমা মিত্রের লেখা গল্প সত্যিকারের ভূত। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।